ছাত্রীদেরকে ভূগোলের আজকের ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমরা শিল্প অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম লৌহ ইস্পাত শিল্পের বিশ্বব্যাপী বন্টন, উৎপাদন, বাণিজ্য। তো আজকে আমরা আলোচনা করব বিশ্বের প্রেক্ষাপটে বস্ত্র শিল্প এবং বস্ত্র বয়ন শিল্পের বৈশ্বিক চিত্র কেমন, কোন দেশ কেমন উৎপাদন করে, এই সমস্ত বিষয়। এছাড়া বাংলাদেশের কিছু শিল্প যেমন চিনি শিল্প, সার শিল্প, সিমেন্ট শিল্প, ঔষধ তৈরি, পোশাক ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, আমরা শুরু করছি। তো বস্ত্র বয়ন শিল্প পৃথিবীর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ শিল্প, কারণ পৃথিবীর কোনো দেশই এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো বস্ত্র বয়ন শিল্প কোন দেশে বিকাশ লাভ করবে, তো সেটা নির্ভর করে যে এই শিল্পের যে প্রধান কাঁচামাল কার্পাস, সেই কার্পাস যেখানে উৎপাদন হয় সাধারণত আমরা সেখানেই দেখতে পাই যে ওই সমস্ত দেশেই এই বস্ত্র বয়ন শিল্প বিকাশ লাভ করেছে। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে জলবায়ু একটা বিষয়। তো উষ্ণ জলবায়ুতে, উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে এই শিল্প বিকাশে সহায়ক, কারণ যদি বায়ু আর্দ্র না হয় তাহলে সুতা ছিঁড়ে যায়। তো অবশ্য বর্তমানে উন্নত প্রযুক্তির সাহায্যে ফগার মেশিন ব্যবহার করে শীত প্রধান দেশেও হিউমিডিটি মেনটেন করে এই শিল্প স্থাপন করা সম্ভব হয়েছে। তো যাই হোক, তো আমরা বিশ্বের প্রেক্ষাপটে যদি দেখি, তো ভারত এবং চীন তো এই শিল্পে নেতৃত্ব দিচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, মিশর, উজবেকিস্তান প্রভৃতি দেশ এরা যথেষ্ট এই শিল্পে উন্নতি লাভ করেছে। তো বস্ত্র শিল্পের যে নিয়ামক, শিল্পের স্থানীয়করণের যে নিয়ামক, তো এই নিয়ামকগুলো গত ক্লাসে লৌহ ও ইস্পাত শিল্পের ক্ষেত্রে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তা আজকে আমরা অত বিস্তারিত আলোচনা করব না, শুধু কোনো বিশেষ যদি কোনো নিয়ামক থাকে যেটার অনেক বেশি প্রভাব, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো কাঁচামালের সহজলভ্যতা, শক্তি সম্পদ ইত্যাদি যেগুলো আছে এগুলো রয়েছে। তো জলবায়ুটা এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, আগেই বললাম যে কারণ শীত প্রধান দেশে কার্পাস তোলা হয় না, এটা উষ্ণ আর্দ্র জলবায়ুতেই হয়, যার ফলে এবং সুতা তৈরি করার জন্য এই আর্দ্র জলবায়ু এটা বিশেষ উপযোগী। তো যার ফলে জলবায়ু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আর হচ্ছে কাঁচামাল, তো যে দেশে কার্পাস উৎপাদিত হয় সেই দেশে এই সমস্ত শিল্পগুলো ডেভেলপ করেছে। এছাড়া এটা যেহেতু একটা শ্রম ঘন শিল্প, এই কারণে শ্রমিকের যোগান এটা থাকা আবশ্যক, এবং উৎপাদিত পণ্যের যে বাজারজাতকরণের সুবিধা, বাজার, তো সেটা তো অবশ্যই থাকতে হবে, কারণ যে কোনো শিল্পের জন্য বাজার হচ্ছে অন্যতম পূর্ব শর্ত। এছাড়া পরিবহন, মূলধন, এই বিষয়গুলো রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা, শিল্পনীতি ইত্যাদি বিষয়ে যথেষ্ট গুরুত্ব রাখে, কারণ সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে কোনো শিল্পের বিকাশ সম্ভব না। আরটা হচ্ছে শিল্পনীতি। শিল্পনীতিটা নিয়ে একটু কথা বলা যায়। যে শিল্পনীতি বলতে এখানে বোঝানো হচ্ছে যে সরকার এই শিল্পের বিকাশে যারা উদ্যোক্তা, যারা তাদেরকে কিভাবে সহায়তা করবে। তো বিভিন্নভাবে সরকার সহায়তা করতে পারে। তো একটা হচ্ছে যে শিল্প স্থাপন করার জন্য যে সমস্ত অবকাঠামো প্রয়োজন হবে, গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ, পরিবহনের জন্য, যোগাযোগের জন্য রাস্তা, তো ইত্যাদি, এগুলোর ব্যবস্থা সরকার করে দেবে। তো এটা একটা। আরেকটা হচ্ছে যে এই শিল্পের আমদানি, কাঁচামাল যদি আমদানি করতে হয়, সেই আমদানিকৃত কাঁচামাল কিভাবে আমদানি করা হবে, তার উপরে শুল্ক থাকবে কি থাকবে না, সরকার কিভাবে সহায়তা করবে, এই বিষয়গুলো শিল্পনীতির মধ্যে থাকে। এছাড়া উৎপাদিত পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে সরকার বিভিন্নভাবে কিভাবে সহায়তা করবে, সরকারের পলিসি কি হবে, তো সেই বিষয়গুলো শিল্পনীতির মধ্যে নিয়ে আসা। তো যাই হোক, আমরা এখানে একটা মানচিত্র দেখতে পাচ্ছি।
তো মানচিত্রে দেখা যাচ্ছে যে দুইটা দেশ এখানে সবুজ, গাঢ় সবুজ দেখা যাচ্ছে, একটা চীন আর একটা হচ্ছে ভারত। এই দুই দেশই বর্তমান বিশ্বে বস্ত্র বয়ন শিল্পে নেতৃত্ব দিচ্ছে এবং এই দুই দেশের জনসংখ্যা হচ্ছে প্রায় পৃথিবীর প্রায় অর্ধেক, 300 কোটির কাছাকাছি। তো অর্ধেকের চাইতে সামান্য কম। তো এছাড়া অন্যান্য যে দেশগুলো আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, এদিকে আছে তুরস্ক, পাকিস্তান, উজবেকিস্তান, এই দেশগুলো এই শিল্পে যথেষ্ট উন্নতি করেছে। আফ্রিকার দেশগুলোর মধ্যে মিশরে তুলা উৎপাদিত হয়, মেক্সিকোতে, আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট পার্শ্ববর্তী দেশ মেক্সিকোতে তুলা উৎপাদিত হয়, যার ফলে এই দেশগুলোতেও বস্ত্র বয়ন শিল্প বিকাশ লাভ করেছে। তা আমরা যদি উৎপাদন দেখি, বিশ্বব্যাপী উৎপাদন, তাহলে আমরা দেখতে পাই যে এখানে যে পরিমাণ দেয়া আছে সেটা আছে 1000 মেট্রিক টনে। অর্থাৎ এখানে ভারত 18 সালে প্রথম অবস্থানে ছিল, তাদের উৎপাদিত পণ্যের পরিমাণ ছিল 62,05,000 মেট্রিক টন। চীন ছিল 59,87,000 মেট্রিক টন। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল তৃতীয় অবস্থানে, এবং তারপরের যে দেশগুলো তাদের উৎপাদন আগের 3 দেশের তুলনায় অনেকটাই কম। তো এটা হচ্ছে মোটামুটি বিশ্বব্যাপী কার্পাস এবং বস্ত্র শিল্পের উৎপাদনের যে অবস্থা। তো বর্তমানে যেহেতু পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, তো যার ফলে প্রত্যেক দেশই চেষ্টা করছে তারা নিজেদের উৎপাদিত নিজেদের যে কাপড়ের চাহিদা নিজেরা পূরণ করতে, যাদের পক্ষে সম্ভব হচ্ছে তারা এই শিল্প বিকাশের চেষ্টা করে যাচ্ছে। তো যাই হোক, এটাই ছিল মোটামুটি বিশ্বব্যাপী বস্ত্র বয়ন শিল্পের অবস্থা। আসলে এই দ্বাদশ শ্রেণীর যে সিলেবাস, এই সিলেবাসে অনেক বিষয় অন্তর্ভুক্ত করা আছে এবং কোনো বিষয়ই খুব গভীরে যাওয়ার সুযোগ নাই। সব বিষয় সম্বন্ধে প্রাথমিকভাবে একটা শুধু ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো আমরা সেভাবেই চেষ্টা করছি। এখন আমরা চেষ্টা করবো যে বাংলাদেশের যে সমস্ত শিল্প রয়েছে, তো বাংলাদেশের শিল্পের কি অবস্থা এবং বাংলাদেশের শিল্পের প্রতিবন্ধকতাগুলো কোথায়, প্রয়োজনীয়তা, সম্ভাবনার দিকগুলো কি কি, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো বাংলাদেশের প্রধান শিল্পের মধ্যে আছে চিনি, সার, সিমেন্ট, তৈরি পোশাক, ঔষধ ইত্যাদি শিল্প আছে। আসলে বাংলাদেশে ভারী শিল্প এখনো সেভাবে স্থাপিত হয়নি। মাঝারি আকারের কিছু শিল্প স্থাপিত হয়েছে এবং ক্ষুদ্র ক্ষুদ্র আকারের শিল্প স্থাপিত হচ্ছে। তবে বাংলাদেশের শিল্পায়নের যে গতি, এটা আগের চাইতে বর্তমানে বেড়েছে। তো প্রথমে আমরা একটু বাংলাদেশের চিনি শিল্পের অবস্থা সম্বন্ধে জেনে নিই। তো চিনি শিল্পের যে নিয়ামক, কাঁচামাল, শক্তি সম্পদ, জলবায়ু, শ্রমিক, বাজার, পরিবহন, সরকারি নীতি, শিল্পনীতি ইত্যাদি এগুলো তো আছে। তো চিনি শিল্পের জন্যও একইভাবে অন্যান্য নিয়ামকের পাশাপাশি কাঁচামালটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কারণ যদি কাঁচামাল পর্যাপ্ত সাপ্লাই না থাকে, তাহলে এই শিল্প যেহেতু কাঁচামালের উপরে অনেক বেশি নির্ভরশীল চিনি শিল্প, যার ফলে কাঁচামালের সুষ্ঠু যোগান এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই শিল্পের জন্য। তো বাংলাদেশে আখ উৎপাদনের উপযোগী জলবায়ু রয়েছে, কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে যে জনসংখ্যা আয়তনের তুলনায় অনেক বেশি, যার ফলে বাংলাদেশের মানুষের খাবারের চাহিদা পূরণ করতে গিয়ে সবজি, ধান, এই সমস্ত ফসল চাষ করতে গিয়ে আখ চাষের জন্য পর্যাপ্ত জমি বরাদ্দ করা সম্ভব হয় না। এটা একটা কারণ যে আমাদের যে চিনি কলগুলো রয়েছে, সেই চিনি কলগুলো পর্যাপ্ত আখের যোগান পায় না, যার ফলে আমাদের দেশের চিনি শিল্পের একটা বড় বাধা। তো যাই হোক, তারপরেও আমাদের দেশে বাংলাদেশ স্বাধীনতার আগ থেকেই কয়েকটি শিল্প ছিল এবং বর্তমানেও কয়েকটি চিনি শিল্প রয়েছে, কিন্তু বাংলাদেশের চিনি শিল্প খুব ভালো অবস্থায় নেই। সেটা আমরা যদি উৎপাদন দেখি তাহলেই দেখতে পাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে
2011 থেকে 17 সাল, এই সালে বাংলাদেশের চিনির যে উৎপাদন, তো সেটার পরিমাণ ছিল 11 সালে ছিল 69,308 মেট্রিক টন। 2017 সালে সেটা দাঁড়িয়েছে 59,984 মেট্রিক টন। মাঝখানে 13-14 বছরে একটু বেড়েছে, আবার কমে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে বাংলাদেশের চিনি শিল্পের যে বর্তমান অবস্থা সেটা নিম্নমুখী বলা যাবে। কারণ আমাদের যে চিনি শিল্প কারখানাগুলো রয়েছে, তো এগুলো সবগুলোই মোটামুটি বেশ পুরাতন এবং আধুনিক প্রযুক্তি এখানে যোগ করা হয়নি বা করা যায়নি, এবং আমরা অদূর ভবিষ্যতেও চিনি শিল্পের খুব ভালো কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা চিনি শিল্পের যে চিনি কলগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা একটু জেনে নিই। যে রাজশাহী বিভাগে আমাদের টোটাল 15টি চিনি কল রয়েছে, তার মধ্যে রাজশাহী বিভাগে রয়েছে 5টি। এগুলোর মধ্যে রয়েছে জয়পুরহাট, নাটোর, রাজশাহী, পাবনা এবং নর্থ বেঙ্গল সুগার মিল। তো এই চিনি কলগুলো রয়েছে। রংপুর বিভাগে রয়েছে 5টি, পঞ্চগড়, ঠাকুরগাঁও, শ্যামপুর, সেতাবগঞ্জ এবং রংপুর সুগার মিল। খুলনা বিভাগে রয়েছে 3টি। এছাড়া ঢাকা এবং ময়মনসিংহ বিভাগে আরও 2টি রয়েছে। সব মিলে আমাদের 15টি চিনি কল রয়েছে। তো আগেই বললাম যে আমাদের যে চিনি কলগুলো রয়েছে সেগুলো বেশ পুরাতন এবং আধুনিকায়ন করা যায়নি। তবে একটু সমস্যাগুলো দেখে নিই। তো বাংলাদেশের চিনি শিল্পের প্রধান সমস্যা হচ্ছে, আগেই বললাম যে ইক্ষুর অভাব। এখানে পর্যাপ্ত ইক্ষুর যোগান দেওয়া সম্ভব হয় না, কারণ আখ চাষের জন্য যে জমি, প্রয়োজনীয় জমি, সেই জমির পরিমাণ আমাদের কম। স্বল্পকালীন ইক্ষু উৎপাদন মৌসুম, তা আমাদের একটা মৌসুমে আখ উৎপাদন হয়। সেই এক মৌসুমের আখ দিয়ে সারা বছর কারখানা চালু রাখা এটা কঠিন হয়ে যায়। তো যার ফলে উৎপাদন খরচ আমাদের বেড়ে যায়। তো এটা আমাদের একটা বাধা। এছাড়া আমাদের পুরাতন যন্ত্রপাতি ও প্রযুক্তি, যেটা আগেই বললাম যে আমাদের সবগুলো কারখানাই বেশ পুরাতন এবং বলা যায় যে পুরাতন প্রযুক্তির মাধ্যমেই চিনি উৎপাদিত হয়। এছাড়া আরেকটা সমস্যা, ইক্ষুক্ষেত থেকে চিনি কলগুলো বেশ দূরত্বে অবস্থিত, যার ফলে এগুলো পরিবহন করতে একটা বাড়তি খরচের প্রয়োজন হয়। ত্রুটিপূর্ণ উৎপাদন পদ্ধতি, এছাড়া গুড় তৈরির প্রবণতা। বাংলাদেশে গুড়ের একটা চাহিদা আছে এবং চিনির চাইতে গুড়ের দাম বেশি হয়। তো অনেক সময় চাষিরা গুড় তৈরির প্রতি ঝুঁকে যায়। চিনি কলগুলোকে আখ সরবরাহ না করে তারা গুড় তৈরি করে বাজারে বিক্রি করার চেষ্টা করে। এর ফলে চিনি কলগুলো আখ সংকটে ভোগে। এছাড়া বিদ্যুৎ বিভ্রাট ইত্যাদি এই সমস্যাগুলো তো রয়েছে। তো যাই হোক, আমাদের এখন চিনি কলগুলোর সমস্যা সমাধানের জন্য কিছু পদক্ষেপ ইক্ষু গবেষণা কেন্দ্র বা এই দায়িত্ব যারা রয়েছে তারা বিকল্প হিসাবে সুগার বিটের একটা চিন্তা ভাবনা করেছে, যে বিশেষ করে শীতপ্রধান অঞ্চলের যে দেশগুলো আছে তারা সুগার বিট থেকে চিনি উৎপাদন করে থাকে। তা আমাদের দেশের যে আবহাওয়া, এই আবহাওয়ায় শীতকালে সুগার বিট উৎপাদন করা সম্ভব। তো সেক্ষেত্রে সুগার বিট যদি বাংলাদেশের চিনি শিল্পের যোগ হয়, তো সেটা হয়তো বাংলাদেশের চিনি শিল্পের জন্য একটা আশার কারণ হতে পারে। তো বাংলাদেশের চিনির অধিকাংশই ভারত থেকে আমদানি করে থাকে। উৎপাদিত চিনির অনেক সময় অবিকৃত থেকে যায় অথবা দাম বেশি পড়ে। এই কারণে বাংলাদেশের চিনির যে বাজার, এটা মোটামুটি আমদানির উপরে নির্ভরশীল। তো যাই হোক, তারপরেও আমাদের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো যেমন আখের যদি আমরা যোগান বাড়াতে পারি অথবা সুগার বিট থেকে যদি করতে পারি, তো এখানে যদি নতুন যন্ত্রপাতি সংযোগ ঘটানো যায়, তো ইত্যাদি পদক্ষেপগুলো নেওয়া হলে তাহলে আশা করা যায় যে ভবিষ্যতে আমাদের চিনি উৎপাদন বাড়বে। তো চিনি শিল্পের সম্ভাবনা দূর করার জন্য যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করলেই আসলে চিনি শিল্পের উন্নয়ন হবে বলে আমরা আশা করি। তো যাই হোক, বাংলাদেশের আর একটা গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে সার শিল্প। কৃষি প্রধান বাংলাদেশ, এদেশের এখনো প্রায় শতকরা 75% বা তার বেশি পার্সেন্ট লোক সরাসরি অথবা পরোক্ষভাবে
কৃষির সাথে জড়িত। তো এই কারণে আমাদের সার শিল্পটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনক যে আমরা এখনো সার শিল্পে স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি। আমাদেরকে বিশেষ করে ইউরিয়া সারটা তো আমাদের ইউরিয়া সার মোটামুটি রয়েছে, কিন্তু অন্যান্য যে সারগুলো, সেই সারগুলো আমাদের অধিকাংশই আমদানির উপরে এখনো নির্ভরশীল। তো আমরা দেখে নিই একটু বাংলাদেশের সার শিল্পের কী অবস্থা। আমাদের বার্ষিক চাহিদা হচ্ছে 21 লক্ষ টন, উৎপাদন আছে 12-13 লাখ টন, অর্থাৎ মোটামুটি আমাদের প্রায় উৎপাদনের যা উৎপাদন করে থাকি তার দ্বিগুণ চাহিদা আমাদের রয়েছে। তো সুতরাং এই শিল্পে আমাদের অনেক বেশি কাজ করতে হবে। মোট কারখানা রয়েছে মাত্র 9টি, এর মধ্যে আবার উৎপাদনে আছে 7টি। তো উৎপাদিত সারের মধ্যে অধিকাংশ ইউরিয়া, আগেই বললাম, সামান্য পরিমাণ রয়েছে অ্যামোনিয়াম সালফেট এবং টিএসপি সার। বাংলাদেশের সারের উৎপাদন যদি আমরা একটু দেখি তাহলে এর অবস্থা সম্বন্ধে একটা ধারণা পাবো। 2006-07 সালে উৎপাদন ছিল 19.9 লক্ষ মেট্রিক টন, কারখানার সংখ্যা ছিল 7টি। 2016-17 সালে গিয়ে উৎপাদন দাঁড়িয়েছে 12 লক্ষ টন, কারখানার পরিমাণ 7টি। অর্থাৎ আমরা এখানে খুব বেশি আশাব্যঞ্জক হতে পারছি না, কারণ এই গত 10-20 বছরে, আমাদের 10-15 বছরে আমাদের কারখানা সংখ্যা বাড়েনি, নতুন কোনো কারখানা স্থাপিত হয়নি এবং উৎপাদনও আগের চাইতে বর্তমানে আরও কমেছে। তো সুতরাং এই ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা রয়েছে এবং এগুলো যদি সমাধান অবশ্যই করা সম্ভব, এবং সেক্ষেত্রে তখন হয়তো আমরা এই শিল্পে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। তা আমাদের আমদানির অবস্থা যদি দেখি তাহলে দেখব যে 2009-10 অর্থ বছরে আমরা $717 মিলিয়ন সার আমদানি করেছি। পরবর্তী বছরগুলোতে অবশ্য আরও বেশি করা হয়েছে। তো 17-18 সালে গিয়ে আবার $823 মিলিয়ন সার আমরা এনেছি। তবে মাঝখানের যে 7-8 বছর, এটাতে কিন্তু আমদানির পরিমাণ আরও অনেক বেশি ছিল। তো এই সালগুলোতে আমদানি কেন কমেছে সেটা অবশ্য এখানে স্পষ্ট না। তো আগেরটা যদি আমরা দেখি যে মাঝখানের বছরগুলোতে উৎপাদন বাড়েনি, সুতরাং এই জায়গাতে কেন আমদানি বেড়েছে? আমদানি বাড়ার পিছনে একটা কারণ এখানে বোঝা যাচ্ছে যে 6-7-এ আমাদের যে উৎপাদন ছিল, পরবর্তী বছরগুলোতে আমাদের উৎপাদনের পরিমাণ কমে গিয়েছিল। তো এই কারণেই হয়তো মাঝখানে আমদানির পরিমাণ বেড়ে গিয়েছিল। আবার 17-18 এই সালের দিকে আমদানির পরিমাণ কমেছে। তো যাই হোক, আমাদের বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা চেষ্টা করে যাচ্ছে যে এই শিল্প উন্নয়নের জন্য। আমাদের সার শিল্পের যে কারখানাগুলো রয়েছে, আমাদের মোট 9টি কারখানা রয়েছে। তার মধ্যে ফেঞ্জগঞ্জ সার কারখানা, যেটা সিলেটে অবস্থিত, 1961 সালে প্রতিষ্ঠিত। এর সক্ষমতা হচ্ছে 1,17,000 টন উৎপাদন ক্ষমতা, ইউরিয়া উৎপাদন করে থাকে। ঘোড়াশাল সার কারখানা 1970 সালে, এর নরসিংদীতে অবস্থিত, 3,40,000 টন উৎপাদন ক্ষমতা, এটাও ইউরিয়া উৎপাদন করে থাকে। আশুগঞ্জ সার কারখানা 1981 সালে প্রতিষ্ঠিত, ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত এবং 5,30,000 টন হচ্ছে উৎপাদন ক্ষমতা, ইউরিয়া উৎপাদন করে থাকে। পলাশ সার কারখানা নরসিংদীতে অবস্থিত, 95,000 টন মাত্র উৎপাদন ক্ষমতা, ইউরিয়া উৎপাদন করে থাকে। চট্টগ্রামে একটি টিএসপি সার কারখানা স্থাপিত হয়েছে 1974 সালে। এর উৎপাদন মাত্র 32,000 টন ট্রিপল সুপার ফসফেট বা টিএসপি এই জাতীয় সার উৎপাদন করে থাকে। খুলনাতে আরেকটা রয়েছে, এটার উৎপাদন ক্ষমতা অবশ্য 4,50,000 টন ইউরিয়া এবং 2,75,000 টন টিএসপি। অর্থাৎ এই কারখানাটি একটি বড় কারখানা, ইউরিয়া এবং টিএসপি দুটোই এখানে উৎপাদিত হয়। তো চট্টগ্রামে রয়েছে ইউরিয়া সার কারখানা, 1987 সালে অবস্থিত। এর উৎপাদন ক্ষমতা অবশ্য ভালো, 5 লক্ষ টন। কাপ্কো সার কারখানা, এটা অবশ্য রপ্তানিমুখী একটা সার কারখানা। এই সার কারখানার কোনো সার বাংলাদেশে ব্যবহৃত হয় না। এটা এর উৎপাদিত পুরোটা সব সারই বিদেশে রপ্তানি হয়। তো জাপানি প্রতিষ্ঠান
তারা এখানে বিনিয়োগ করেছে। তাদের সাথে উৎপাদনের শর্তই ছিল যে উৎপাদিত সার তারা বিদেশে রপ্তানি করবে। যাই হোক, এছাড়া যমুনা সার কারখানা 5,61,000 টন ইউরিয়া সার উৎপাদন করে থাকে। তো আমরা দেখলাম যে 9টা সার কারখানার মধ্যে দুইটা বাদে আর সবই 2-3টা বাদে সবই প্রায় ইউরিয়া সার উৎপাদন করে থাকে। এর কারণ হলো আমাদের যে প্রাকৃতিক গ্যাস, সেটা আমাদের দেশে মোটামুটি রয়েছে, কাঁচামাল রয়েছে। ইউরিয়ার প্রধান কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস। তো এই কারণেই আসলে আমাদের এই ইউরিয়া সার কারখানাগুলো আমাদের দেশে মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু অন্যান্য সারের যে কাঁচামাল সেটা আমাদের দেশে অভাব রয়েছে, যার ফলে সেই সারের শিল্পগুলো আমাদের দেশে অত বেশি বিকাশ লাভ করেনি। তো তারপরেও আমাদের যেহেতু কৃষি প্রধান দেশ, সুতরাং কৃষিতে স্বনির্ভর হতে হলে আমাদেরকে সার উৎপাদনে অবশ্য স্বয়ংসম্পূর্ণ হতে হবে। তা আমাদের যে সমস্যা সার শিল্পে, কাঁচামালের অভাব, শক্তি সম্পদ, এটা তো সব জায়গাতেই সমস্যা। মূলধনের অভাব, দক্ষ শ্রমিকের অভাব, কারিগরি জ্ঞানের অভাব। তো মূলধনের অভাব, বাংলাদেশের অর্থনীতি বড় হচ্ছে, তো মূলধনের অভাব এটা হয়তো পূরণ করা সম্ভব হবে। দক্ষ শ্রমিকের অভাব, এটা দুঃখজনক, কারণ আমাদের দেশে এত মানুষ রয়েছে, তারপরে যদি দক্ষ শ্রমিকের অভাব থাকে, তো সুতরাং আমাদেরকে শ্রমিক, এই শিল্পের সমস্যা দূর করার জন্য শ্রমিকের দক্ষতা বাড়ানোর দিকে অবশ্যই মনোযোগী হতে হবে, এটাও সম্ভব। তো কারিগরি জ্ঞানের অভাব, সেই জ্ঞান অর্জন করাও সম্ভব। উন্নত প্রযুক্তি আমদানির মাধ্যমে হোক অথবা নিজের দেশে তৈরি করার মাধ্যমে হোক, উন্নত প্রযুক্তিও তৈরি করা সম্ভব। তবে কাঁচামাল, এটা তো তৈরি করা সম্ভব না, তো কাঁচামাল আমাদেরকে আমদানি করতে হবে। আমদানি করে এই শিল্পের বিকাশ লাভে, মানে বিকাশে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। তা আশা করি আমরা ভবিষ্যতে এই শিল্পে আমরা একসময় স্বয়ংসম্পূর্ণ হব। তো যাই হোক, বাংলাদেশে আরেকটা শিল্প রয়েছে, সিমেন্ট শিল্প। এই সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে ক্লিংকার বা চুনাপাথর, ফ্লাই অ্যাশ ইত্যাদি। তো এগুলো জিপসামও কিছুটা ব্যবহার করা হয়। যাই হোক, তো যদিও এই শিল্পের কাঁচামাল প্রায় সবই আমাদের আমদানি করতে হয়, তারপরেও বাংলাদেশ সিমেন্ট শিল্পে মোটামুটি অন্যান্য শিল্পের তুলনায় ভালো করেছে। তো বাংলাদেশের যা চাহিদা, তার একটা বড় অংশই বাংলাদেশ উৎপাদন করে থাকে। তবে এই শিল্পে বাংলাদেশে এখনো স্বয়ংসম্পূর্ণ নয়। 16-17 অর্থ বছরে $64.4 কোটি সিমেন্ট বাংলাদেশ আমদানি করে থাকে। তো বেশ কিছু ভালো মানের সিমেন্ট বাংলাদেশে আমদানি করে থাকে। আর পোর্টল্যান্ড জাতীয় যে সিমেন্টগুলো আছে, সেগুলো বাংলাদেশে অধিকাংশ উৎপাদিত হয়। তো বাংলাদেশে 2016-17 বছরে 1,27,76,000 টন সিমেন্ট উৎপাদিত হয়। মোট সিমেন্ট কারখানা রয়েছে আমাদের 12টি। এছাড়া বেসরকারিভাবে কিছু স্বল্প উৎপাদন ক্ষম কিছু কারখানা রয়েছে। প্রধান কারখানা রয়েছে 12টি। তো যাই হোক, এই শিল্প বাংলাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে নগরায়ন বৃদ্ধি পাচ্ছে, নতুন নতুন অবকাঠামো নির্মাণ করার প্রয়োজন পড়ছে, যার ফলে সিমেন্টের যে চাহিদা, এটা বাংলাদেশে খুব দ্রুত বাড়ছে। তো এই কারণে নতুন নতুন কারখানা স্থাপনের যদি না করা হয়, সেক্ষেত্রে আমাদের আমদানি নির্ভরশীলতা, এটার পরিমাণ আরো বেড়ে যাবে। তো এখানে আমরা অন্যান্য শিল্পের মতো এখানে দেখছি যে 2006-07 সালে আমাদের কারখানার পরিমাণ ছিল 12টি। 16-17 সালে, অর্থাৎ 10 বছরের মধ্যে কোনো নতুন কারখানা হয়নি, রয়েছে 12টি। তবে উৎপাদনের পরিমাণ অনেক বেড়েছে। 2006-07 সালে যেখানে 23 লক্ষ মেট্রিক টন, সেখানে 16-17 সালে 127 লক্ষ মেট্রিক টন, অর্থাৎ 1,27,00,000 মেট্রিক টন সিমেন্ট উৎপাদিত হয়েছে। তার মানে হচ্ছে যে আমাদের উৎপাদন সক্ষমতা যা রয়েছে, সেটা হয়তো আমরা আগে উৎপাদন করতে পারিনি, অথবা আমাদের বাজারজাতকরণে কিছু সমস্যা ছিল। চাহিদার তুলনায় একসময় আমাদের উৎপাদন বেশি ছিল। তো এখন খুব দ্রুত চাহিদা বেড়েছে,
যার ফলে আমাদের যে সিমেন্ট ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলো তাদের উৎপাদনও বাড়িয়েছে। তো যাই হোক, এই হলো মোটামুটি আমাদের সিমেন্টের উৎপাদন এবং আমদানির অবস্থা। তা আমদানি যদি দেখি আমরা 2009 সালে 33 কোটি ডলারের সিমেন্ট আমদানি হয় এবং 2017-18 বছরে 42.6 কোটি ডলারের মূল্যের সিমেন্ট আমরা আমদানি করেছি। তো এখানে একটু আশাপ্রদ ব্যাপার হচ্ছে যে আমাদের আমদানির পরিমাণ কিন্তু সেই হারে বাড়েনি। এর কারণ হলো আমাদের দেশীয় উৎপাদন যেটা সেটা বেড়েছে। তো সুতরাং আমরা যদি দেশীয় উৎপাদনের দিকে আরো সচেষ্ট হতে পারি তাহলে একসময় হয়তো আমাদেরকে আর বাইরে থেকে সিমেন্ট আমদানি করতে হবে না। তো আমাদের 12টি সিমেন্ট কারখানা আমাদের রয়েছে। তো 12টি সিমেন্ট কারখানার মধ্যে ছাতক, সিলেটের ছাতকে এটি 1937 সালে অর্থাৎ ব্রিটিশ আমলেই তৈরি, যেটার উৎপাদন ক্ষমতা 1,50,000 টন। তো চট্টগ্রাম সিমেন্ট কারখানা উৎপাদন ক্ষমতা 6 লাখ টন। জয়পুরহাটে রয়েছে 6,60,000 টন। কনফিডেন্স সিমেন্ট কারখানা এর উৎপাদন ক্ষমতা 1,80,000 টন। মংলা সিমেন্ট কারখানা এর উৎপাদন ক্ষমতা 4,50,000 টন। মেঘনা সিমেন্ট কারখানা নারায়ণগঞ্জে 3 লাখ টন। হুন্দাই সিমেন্ট কারখানা 1,80,000 টন। এছাড়া আরো কতগুলো সিমেন্ট কারখানা রয়েছে। তো এগুলো হচ্ছে মোটামুটি বাংলাদেশের সিমেন্ট শিল্পের যে অবস্থা। বাংলাদেশের সিমেন্ট শিল্পের যে সমস্যা, ওই একই সমস্যা সব শিল্পের মতোই। কাঁচামালের অভাব, শক্তি সম্পদ, মূলধনের অভাব, দক্ষ শ্রমিকের অভাব। তো সুতরাং এই সমস্ত সমস্যাগুলোকে যদি আমরা সমাধান করতে পারি বা সমাধানের চেষ্টা করি তাহলে আমাদের এই শিল্পে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ রয়েছে। তো কাঁচামাল আমদানি করতে হবে। বিশ্বের স্বয়ংসম্পূর্ণ দেশ কয়টা আছে? ম্যাক্সিমাম বলতে গেলে কোনো দেশই বিশ্বে স্বয়ংসম্পূর্ণ নয়, সবাই কিছু আমদানি কিছু রপ্তানি করে থাকে। তো সুতরাং আমরা কাঁচামাল আমদানি করব এবং ফিনিশ প্রোডাক্ট উৎপাদন করব। এতে আমাদের আমদানি খরচ অনেক কমে যাবে, দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। তো বাংলাদেশে আরেকটি শিল্প রয়েছে, তো এটা হচ্ছে ঔষধ শিল্প। ঔষধ শিল্প বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ একটি শিল্প, কারণ বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এবং ক্রান্তীয় আর্দ্র জলবায়ুতে এখানে মৌসুমী রোগের যে প্রাদুর্ভাব সেটাও অনেক বেশি। তো এছাড়া যেহেতু আমাদের দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা অত বেশি ভালো নয়, তো যার ফলে দেশে যদি ওষুধ উৎপাদিত হয় তাহলে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, আমদানিকৃত ওষুধের দাম অবশ্যই বেশি হবে। তবে আসার কথা হচ্ছে যে বাংলাদেশের চাহিদা শতকরা 98% ওষুধই দেশেই তৈরি হয়, সামান্য কিছু ওষুধ বিদেশ থেকে আমদানি করতে হয়। তো ঔষধ শিল্পে বাংলাদেশ খুব ভালো করেছে এবং বর্তমানে খুবই আসার কথা যে বিশ্বের 145টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে এবং 2017 সালের জুন পর্যন্ত বাংলাদেশে 3,196 কোটি টাকার ওষুধ রপ্তানি হয়েছে। তবে এখানে টাকার যতগুলো দেশ যত বেশি, টাকার অঙ্কটা অত বড় না, 3,196 কোটি টাকা। তবে এটা শুরু হয়েছে মাত্র। তো এই শিল্পে আমাদের যথেষ্ট ভালো করার সুযোগ রয়েছে, কারণ এর যে ওষুধ তৈরির যে কাঁচামাল সেটা আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। তবে আমদানি করার পরে যে উৎপাদিত যে ঔষধ সেটার বাজার মূল্য কাঁচামালের চাইতে অনেক বেশি। সুতরাং কাঁচামাল আমদানি করে ওষুধ তৈরি এটা একটা লাভজনক ব্যবসা এবং বাংলাদেশের ধনী শিল্প যতগুলো রয়েছে তো তার মধ্যে ঔষধ শিল্প অন্যতম একটা ধনী শিল্প। তো ভবিষ্যতে এই শিল্পের রপ্তানি বাড়ানোর অনেক বেশি সুযোগ রয়েছে। তো ভবিষ্যতে বাংলাদেশ আরো অনেক বেশি ওষুধ রপ্তানি করবে, এটা আমরা আশা করি। তো বাংলাদেশের অধিকাংশ ঔষধ শিল্পের কারখানাগুলো রয়েছে ঢাকা এবং গাজীপুরের আশেপাশের অঞ্চলে। তো এই শিল্পে যদি
বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা এই শিল্পের বিকাশে কাজ করে যাচ্ছে। তো আমরা আশা করতে পারি যে বাংলাদেশ অদূর ভবিষ্যতে ঔষধ শিল্পে বিশ্ববাজারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তো এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। তো তৈরি পোশাক শিল্প বাংলাদেশের মতো একটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা শিল্প। কারণ ইতিমধ্যেই বাংলাদেশের রপ্তানি আয়ের সর্বোচ্চ খাত হচ্ছে এই তৈরি পোশাক খাত, এবং বাংলাদেশ টোটাল যে পরিমাণ রপ্তানি করে থাকে তার 80% আসে এই তৈরি পোশাক থেকে। এটা তৈরি পোশাক খাতের জন্য ভালো, কিন্তু টোটাল দেশীয় অর্থনীতির জন্য বিষয়টা আবার এত বেশি ভালো নয়। কারণ একটা শিল্পের উপরে নির্ভরশীল হয়ে গেলে, যদি কোনো কারণে এই শিল্প ক্ষতিগ্রস্ত হয়, তাহলে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যে যে সমস্ত বিশ্বের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক দেশ যেগুলো রয়েছে, তারা কেউই কিন্তু এভাবে একটা শিল্পের উপর নির্ভরশীল থাকেনি। তারা তাদের শিল্পায়নের যে উৎপাদিত পণ্য, সেটাকে অনেক বৈচিত্র্যপূর্ণ করেছে। তো আমাদের দেশের সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারাও তৈরি পোশাক খাতের পাশাপাশি তো অন্যান্য শিল্পের বিকাশের চেষ্টা করে যাচ্ছে। তো যাই হোক, তৈরি পোশাকের যে বাংলাদেশে 1960 সালে প্রথম এই শিল্প গড়ে ওঠে। এই সময় মূলত স্থানীয় চাহিদা মেটানোর লক্ষ্যেই তৈরি পোশাক শিল্প গড়ে ওঠে। পরবর্তীতে 1980 সালের দিকে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প স্থাপন করার কাজটা শুরু হয়, এবং তারপর খুব দ্রুত এই শিল্পের বিকাশ হতে থাকে। বর্তমানে দেশের রপ্তানি আয়ের 86% তৈরি পোশাক থেকে আসে, কোনো কোনো ডেটায় দেখা যায় 80%। যাই হোক, মোট টোটাল যে জিডিপি বাংলাদেশের, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ বাংলাদেশে এক বছরে যে পরিমাণ পণ্য এবং সেবা উৎপাদন হয় তার 13% আসে এই তৈরি পোশাক খাত থেকে। সুতরাং কতটা গুরুত্বপূর্ণ এই খাত, এই পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে। 2018-19 সালে এই খাতে রপ্তানি আয়ের পরিমাণ ছিল $3413 কোটি। তো এই শিল্প বাংলাদেশে, আমরা যদি এই শিল্পের বিকাশের ধারাটা একটু দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 1980 সালে যেখানে শিল্পের সংখ্যা ছিল 50টি, 85 সালে হয়েছে 594টি, অর্থাৎ 5 বছরে 10 গুণেরও বেশি বেড়েছে, 11-12 গুণ বেড়েছে এই শিল্প। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই শিল্পের বিকাশের বাংলাদেশে খুব দ্রুত বিকাশ লাভ করেছে, এবং 2013 সালের মধ্যে কারখানা হয়ে গেছে 5600টি, এবং 1980 সালে যেখানে 50,000 শ্রমিক ছিল এই শিল্পে, সেখানে 2013 সালে এই শিল্পে নিয়োজিত শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে 40 লাখ, এবং বর্তমানে 2020 সাল। তো এখন তো এটা নিঃসন্দেহে 50-60 লাখ ছাড়িয়ে যাবে। তাহলে তো বুঝতেই পারছি যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের যে সম্ভাবনা এবং যে বৃদ্ধি, এটা বেশ আশাব্যঞ্জক। তো এর পিছনে কতগুলো কারণ রয়েছে যে এই শিল্প বাংলাদেশে কেন গড়ে উঠলো। তার একটা কারণ হচ্ছে যে অনুকূল জলবায়ু এটা আছে। তো আরেকটা হচ্ছে কাঁচামাল। তো কাঁচামাল যদিও বাংলাদেশে নাই, কিন্তু বাংলাদেশের যে শিল্প, এই শিল্পটার নাম হচ্ছে তৈরি পোশাক, অর্থাৎ পোশাক তৈরি করা। আমরা যেটা করি যে আমরা ফেব্রিক্স কিনে নিয়ে আসি, সুতা, কাপড়, এগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসি। তো সেই কাপড় শুধু এখানে সেলাই করে জামা তৈরি করা হয়। জামা তৈরি করার জন্য যে মজুরি, সেটা আসলে আমরা পাই, তো সেটা দিয়েই এত দূর। তো যাই হোক, এটা বাংলাদেশে যে এই শিল্প গড়ে ওঠার পেছনে সবচাইতে বড় যে ভূমিকা পালন করেছে, তার মধ্যে যেগুলো রয়েছে যে কাঁচামাল আমদানির সুবিধাটা আমাদের রয়েছে। কারণ আমাদের
চট্টগ্রাম এবং মংলা দুটি বন্দর রয়েছে। তো এই বন্দর দিয়ে যে সমস্ত দেশে এই শিল্প ফেব্রিক্স তৈরি হয়, ভারত থেকে, চীন থেকে, অথবা পাকিস্তান থেকে, কোরিয়া থেকে আমরা কাপড় আনতে পারি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তো সেই কাপড় এনে তারপর শুধু কাপড় না, কাপড়, যন্ত্রপাতি, জিপার এবং আনুষঙ্গিক আরও যা যা লাগে, তো সমস্ত কাঁচামাল আমাদের আমদানির সুযোগ রয়েছে। তো এবং শক্তি সম্পদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের সরকার বেশ কিছু রপ্তানি এলাকা তৈরি করেছে, ইপিজেড যেটাকে বলে, এক্সপোর্ট প্রসেসিং জোন। এখানে এই তৈরি পোশাক শিল্প গড়ে উঠেছে। তো সেখানে সরকার বিদ্যুৎ সংযোগের সুব্যবস্থা করেছে, অর্থাৎ সেখানে কোনো কোনো জায়গায় নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে শুধু ওই শিল্প এলাকার জন্য বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। তো যার ফলে উৎপাদন চালু রাখা অনেক সহজ হয়। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে মূলধন। তো মূলধনটা গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে একটা সুবিধা রয়েছে যে তো অন্যান্য শিল্প তৈরি করতে গেলে যত বেশি মূলধনের প্রয়োজন হয়, তো এই শিল্পের মূলধন প্রয়োজনের তুলনামূলকভাবে কম লাগে। বেসরকারি বিভিন্ন ব্যাংক আছে, তো ব্যাংক লোনের ব্যবস্থা রয়েছে। তো উদ্যোক্তা যারা তারা লোন নিতে পারে। তো লোন নেওয়ার মাধ্যমে তাদের মূলধন তারা সংগ্রহ করতে পারে। তারপর তাদের যে ব্যবসায়িক যে দক্ষতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশে সেই 80 সাল থেকে গার্মেন্টস শিল্প কারখানার এই খাতে বিনিয়োগ করে আমাদের একটা একটা উদ্যোক্তা শ্রেণী তৈরি হয়েছে। তো যারা মোটামুটি এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়া শ্রমিক, এটা হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ নিয়ামক, কারণ আমাদের দেশে মানুষের সংখ্যা যেহেতু অনেক বেশি এবং বিশেষ করে অল্প শিক্ষিত, অশিক্ষিত, বেকারের পরিমাণ অনেক বেশি। তো যার ফলে এই শিল্পে যারা কাজ করে তাদের খুব বেশি পড়ালেখার প্রয়োজন পড়ে না। এরকম শ্রমিক আমাদের অনেক রয়েছে। তো এরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই শিল্পের বিকাশে। তো এর আরেকটা কারণ হলো যে আমাদের দেশের তৈরি পোশাক শিল্প এটা অনেক বিভিন্ন সময় অনেক ধাক্কা এসেছে, কিন্তু সেই ধাক্কা সামলানো সম্ভব হয়েছে। এর পিছনে অন্যতম একটা কারণ হলো শ্রমিক। তো এর কারণ হলো যে তৈরি পোশাক শিল্পে আরও যারা উন্নত তাদের মধ্যে রয়েছে চীন রয়েছে, ভারত রয়েছে, পাকিস্তান রয়েছে, এদিকে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশ আমাদের প্রতিযোগী দেশ। তো এখানে যেটা হয়েছে যে চীনের মানুষের জীবনমান খুব দ্রুত বেড়েছে, যার ফলে চীনের শ্রমিক আগে যত সস্তা ছিল এখন সেই অত সস্তায় সেখানে শ্রমিক পাওয়া যায় না। তো সেই তুলনায় বাংলাদেশে আরও সস্তায় শ্রমিক পাওয়া যায়। তো যার ফলে যারা ক্রেতা তারা সস্তায় পণ্য কেনার জন্যে অনেকটা তারা বাধ্য হয়ে বাংলাদেশে আসে, কারণ বাংলাদেশের চাইতে কম দামে পণ্য সরবরাহ করা খুব বেশি দেশের পক্ষে সম্ভব হয় না। তো এটা আমাদের জন্য একটা কারণ। তো যাই হোক, সস্তা শ্রমিক এটা আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে আরেকটা ব্যাপার হলো যে আমাদের এই খাতের যে শ্রমিক, এর 80%ই হচ্ছে নারী শ্রমিক। তো অল্প শিক্ষিত, এরকম দক্ষ নারীদের অন্য জায়গায় কাজের সুযোগ এত বেশি নাই, যেটা এই তৈরি পোশাক শিল্পে রয়েছে। তো সুতরাং একদিকে যেমন এই শ্রেণীর নারী যারা তারা স্বনির্ভর হচ্ছে, তাদের অর্থনৈতিক মুক্তি আসছে। তো অন্যদিকে এই খাতে যারা বিনিয়োগ করেছে তারাও এখান থেকে লাভবান হচ্ছে। তো আরেকটা বিষয় হচ্ছে সরকারি উদ্যোগ। এই সরকারি উদ্যোগ এই খাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কারণ যেহেতু বাংলাদেশের এখন রপ্তানি আয়ের প্রধান খাত হচ্ছে
তৈরি পোশাক খাত, সেহেতু সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং এই খাতের যতভাবে সম্ভব সরকার পৃষ্ঠপোষকতা দান করে থাকে যাতে এই খাতটা আরও এগিয়ে যায়। কারণ এই খাত যদি এগিয়ে যায় তাহলে দেশের মানুষের কর্মসংস্থান হবে, সেটা সরকারের জন্য স্বস্তির কারণ। সরকার এখান থেকে আয় করতে পারবে, এটা সরকারের জন্য স্বস্তির কারণ। আমদানি কম করতে হবে, অন্যদিকে রপ্তানি বাড়বে, সুতরাং বৈদেশিক মুদ্রার যে আয় সেটা বাড়বে। ইত্যাদি কারণে সরকার বিভিন্ন সময়ে সরকারি প্রণোদনা, কম সুদে ঋণ দেয়া ইত্যাদি থেকে শুরু করে যতভাবে এই খাতকে সহযোগিতা করা যায় যে সরকার সেটা করে থাকে। তো আমাদের দেশের যে পোশাক শিল্প, তৈরি পোশাক শিল্প রয়েছে এগুলোর অধিকাংশই ঢাকা শহরে অবস্থিত। তো ঢাকায় অবস্থিত, ঢাকার এবং আশেপাশে, অর্থাৎ ঢাকা শহরে মধ্যে, তারপর গাজীপুর, সাভার এবং নারায়ণগঞ্জে অবস্থিত। মোটামুটি 2920টা কারখানা রয়েছে এই ঢাকার মধ্যে। তো বর্তমানে এই সংখ্যা নিশ্চয়ই আরও বেড়েছে। তো চট্টগ্রামে রয়েছে 1257টি, এটা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় রয়েছে। আর খুলনা শহরে রয়েছে, খুলনাতে রয়েছে 315টি, তার মধ্যে কয়েকটি আবার যশোরে রয়েছে। তো এই হলো আমাদের তৈরি পোশাক শিল্পের মোটামুটি বন্টন। তো আমাদের যে তৈরি পোশাক শিল্পের যে আর্থসামাজিক গুরুত্ব, এটা আসলে অপরিসীম। কারণ আগে বললাম যে কর্মসংস্থান, এখানে সরাসরি প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থান হচ্ছে, আর পরোক্ষভাবে আরো হয়তো 1 কোটি 1.5 কোটি লোকের কর্মসংস্থান এই খাতের মাধ্যমে হচ্ছে। এবং আগে আর রপ্তানি আয়ের তো 80% এই খাত থেকে আসে, এটা তো আমরা আগেই জেনেছি। তো যাই হোক, এটা বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার একটা হচ্ছে যে সামাজিক মর্যাদা। তো এই শিল্পে যারা কাজ করে তারা এখানে স্বল্প আয়ের শ্রমিক থেকে নিয়ে অনেক উচ্চ মূল্যের শ্রমিকও রয়েছে। তো সুতরাং এই খাত থেকে আয় করার মাধ্যমে তারা তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে এবং নারীর যে একটা কর্মসংস্থান সেটা সম্ভব হয়েছে। এভাবে এখানে যারা এই শিল্পে যারা জড়িত মালিক শ্রেণী যারা, তারা এক্সপোর্টার হিসেবে সরকারের কাছে বা বিশ্বের মানুষের কাছে তারা একটা সামাজিক মর্যাদা পেয়েছে। তো এছাড়া আনুষঙ্গিক শিল্পের বিকাশ, অর্থাৎ এই গার্মেন্টস শিল্প পরিচালনা করতে আরো এর সাপোর্টিং যে বিভিন্ন ছোট ছোট যন্ত্রপাতি, যেমন জিপার, তারপরে বোতাম ইত্যাদি আরো বিভিন্ন ধরনের আনুষঙ্গিক দ্রব্যের প্রয়োজন হয়। তো যেই শিল্প কারখানাগুলো বাংলাদেশে গড়ে উঠেছে, এই খাতে আবার একটা বড় সংখ্যায় শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। তারপর বৈদেশিক মুদ্রা অর্জন, তো ওটা আগেই বললাম যে বাংলাদেশের এখন প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত হচ্ছে তৈরি পোশাক এবং দ্বিতীয় খাত হচ্ছে রেমিটেন্স, অর্থাৎ প্রবাসীদের পাঠানো যে টাকা সেটা। তো সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে অপরাধ প্রবণতা হ্রাস। মানুষের যখন কাজ থাকে না, মানুষ যখন বেকার থাকে, তখন দেখা যায় যে মানুষের মধ্যে অপরাধ করার একটা প্রবণতা তৈরি হয়। তারা বিভিন্ন ধরনের নেশা, চুরি ইত্যাদি, ডাকাতি, ছিনতাই এই ধরনের অপরাধ প্রবণতা জড়িয়ে পড়ে। তো এই শিল্পে অনেক মানুষের যেহেতু কর্মসংস্থান হয়েছে, তখন অনেক মানুষ এই বিপদ থেকে রক্ষা পেয়েছে। আরেকটা বললাম যে মহিলাদের কর্মসংস্থান, আগে বলেছি যে পোশাক শিল্পের শতকরা 80% যেহেতু নারী, তো সুতরাং বিপুল সংখ্যক নারীর কর্মসংস্থান এই খাতে রয়েছে এবং তারা তাদের একদিকে অর্থনৈতিক মুক্তি যেমন পেয়েছে, কিন্তু অন্যদিকে তাদের সামাজিক মর্যাদা যেটা সেটাও বৃদ্ধি পেয়েছে। তো আমাদের তৈরি পোশাক শিল্পের সমস্যা তো থাকবেই। তা আমাদের তৈরি পোশাক শিল্পেও কিছু সমস্যা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা, যে আমরা এক কথায় বলতে গেলে আমরা
তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে আমরা স্বাধীন। কারণ সরাসরি আমরা আমাদের পোশাক সরাসরি বিদেশি মার্কেটে আমরা বিক্রি করতে পারি না। আমরা ভায়া হয়ে বিক্রি করি, বিদেশি কোম্পানির কাছে বিক্রি করি। আমরা শুধু সেলাইয়ের যে মূল্য, সেই মূল্যটাই আসলে আমরা পাই, পোশাকের মূল্য আমরা পাই না। পোশাকের মূল্য যেটা, এটা ওই যে দেশ আমদানি করে, ওই দেশের যে কোম্পানিরা আমদানি করে, ওই মূল্যটা আসলে তারা পায়। তো বিজনেসটা মূলত তারা করে, তা আমরা শুধু আমাদের যে শ্রমিকের মূল্য সেটাই আসলে আমরা পাই। এটা একটা বড় সমস্যা, যে যদি রপ্তানি মার্কেটে সরাসরি আমরা পোশাক বিক্রি করতে পারতাম, তো সেক্ষেত্রে আমাদের এই খাতে রপ্তানি আয়ের পরিমাণ বর্তমানে যেটা আছে এটা কয়েক গুণ বেড়ে যেত। কিন্তু যেহেতু এখানে একটা ব্যাপার রয়েছে যে এক্ষেত্রে যেহেতু প্রতিযোগী দেশ আছে অনেকগুলো, সেহেতু তারা বলতে গেলে, সহজ কথায় বলতে গেলে, তারা এই পোশাক কিনে আমাদেরকে ধন্য করে, আর আমরা বিক্রি করে ধন্য হই। অন্যদিকে আবার আমরা যেটা কিনতে যাই, সেটা অন্য দেশ আমাদেরকে বিক্রি করে ধন্য করে, আমরা কিনে ধন্য হই। তো তৈরি পোশাক যদি আমরা এখন কম দামে না দিই, তাহলে আমাদের প্রতিযোগী দেশ যেগুলো আছে তারা নিয়ে নেবে, এই সুযোগটা তারা নিয়ে নেবে। তো সুতরাং আমরা এখানে খুব বেশি দরদাম করার সুযোগ পাই না। তো আরেকটা হচ্ছে যে কোটা নির্ধারণ করা আছে, অর্থাৎ কোন দেশে কি পরিমাণ রপ্তানি করা যাবে তার একটা নির্দিষ্ট পরিমাণ কোটা আছে। আমরা চাইলেই তার চেয়ে বেশি রপ্তানি করতে পারি না। তো এই সমস্ত যে নন ট্যারিফ ব্যারিয়ার যেগুলো আছে, এই ব্যারিয়ারগুলো যদি দূর করা সম্ভব হয়, তাহলে আমাদের তৈরি পোশাক খাতে আরো অনেক বেশি ভালো করার সুযোগ রয়েছে। আর হচ্ছে ব্যাংক ঋণের অপ্রতুলতা। তো এখানে যেহেতু অনেক বড় শিল্প এটা, এবং এখানে অনেক বেশি ব্যাংক ঋণের প্রয়োজন হয়। তো শুরুটা হয়তো অল্প দিয়ে করা যায়, কিন্তু বড় আকারে শিল্প করতে গেলে অবশ্যই বড় আকারের মূলধন লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে ব্যাংক ঋণের সুদের হার ইত্যাদি নিয়ে অনেক কথা রয়েছে। তো যাই হোক, তো ব্যাংক ঋণের ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, এটাকে যদি দূর করা যায় তাহলে হয়তো এই খাতে আরো ভালো করা যাবে। বিদ্যুৎ বিভ্রাট, তো বিদ্যুতের অবস্থা এখন আগের থেকে ভালো হয়েছে, তবে এটা আরো অনেক বেশি ভালো হওয়ার প্রয়োজন রয়েছে। দক্ষ কারিগরের অভাব, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ। যে আমাদের এত ঘনবসতিপূর্ণ একটা দেশে, যেখানে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি লোক বেকার, সেখানে এই তৈরি পোশাক খাতে কয়েক লক্ষ ভারতীয় এবং শ্রীলঙ্কান কাজ করে। তারা কেন কাজ করে? কারণ তারা দক্ষ, বিভিন্ন মেশিনারিজ পরিচালনা করা, এই সমস্ত কাজে তারা দক্ষ। তো আমাদের দেশের লোকজন এটা পারে না, যার ফলে বাধ্য হয়ে আমাদেরকে শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত থেকে দক্ষ মানুষ আমদানি করতে হয়। যেখানে আমরাই বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি করি, সেখানে আবার দক্ষ জনশক্তি আমাদের আমদানি করতে হয়। তো সুতরাং আমাদের দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের দক্ষ কারিগর তৈরি করার ব্যবস্থা করা হয়, সেটা একদিকে যেমন দেশের মানুষের কর্মসংস্থান হবে, অন্যদিকে বিদেশ থেকে আমাদের আমদানি করতে হবে না, শ্রমিক আমদানি করতে হবে না, আমাদের বৈদেশিক মুদ্রা আমাদের সেভ হবে। তো সুতরাং এইদিকে আমাদের মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে। আর একটা হলো রাজনৈতিক অস্থিরতা। ইতিপূর্বে আমরা বিভিন্ন সময় দেখেছি হরতাল, ভাঙচুর ইত্যাদি কারণে আমাদের এই শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতা অনেকটা রয়েছে, তো যার ফলে এই সমস্যাটা আগের চাইতে কমেছে। আর একটা হলো যন্ত্রপাতি ও কাঁচামালের আমদানি নির্ভরতা। এই খাতের যে প্রয়োজনীয় যন্ত্রপাতি, সেটা আমরা আমদানি করে থাকি। এই যন্ত্রপাতিগুলো যদি দেশেই তৈরি করা যায়, তো সেক্ষেত্রে হয়তো বা আমাদের আরো এই খাতে আরো বিকাশ লাভ করার সুযোগ রয়েছে। আর হলো শ্রমিক যারা কাজ করে, তাদের আসলে অনেক বেশি শ্রমিক, যেহেতু হাজার হাজার শ্রমিক কাজ করে একটা ফ্যাক্টরিতে, তো এদের নিরাপত্তা বিধান করা এটা একটা কঠিন কাজ ফ্যাক্টরিগুলোর পক্ষে। তারপরেও নিরাপত্তা বিধান করতে হবে, কারণ এটা মানুষের জীবনের প্রশ্ন। এখানে শ্রমিকের নিরাপত্তার অভাব রয়েছে অনেক ক্ষেত্রে। অনেক সময় দেখেছি আমরা অগ্নিকাণ্ডে অনেক সময় অনেক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে।
এই সমস্ত দিকে যদি নজর দেওয়া হয় তাহলে এই খাতে আরো বেশি বিকাশ লাভ করার সুযোগ আমাদের রয়েছে। তো বাংলাদেশের মতো অর্থনীতির দেশে শিল্পের গুরুত্ব এটা অনেক বেশি। এটা শুধু কৃষির উপরে নির্ভরশীল হয়ে বর্তমান যুগে আর চলা সম্ভব না। সুতরাং আমাদেরকে শিল্পের দিকে যেতেই হবে। বিশেষ করে বাংলাদেশের মতো ঘন জনবসতিপূর্ণ দেশে শিল্পের গুরুত্ব এটা বলে শেষ করা যাবে না। আমাদেরকে যেটা করতে হবে যে কাঁচামাল আমদানি করতে হবে আর ফিনিশ প্রোডাক্ট উৎপাদন করে বাইরে রপ্তানি করতে হবে। তাহলে সেখান থেকে অনেক বেশি আয়ের সুযোগ রয়েছে, যেটা জাপান করেছে, যেটা কোরিয়া করেছে। তাদের দেশে কাঁচামাল নাই, তাদের আয়তনও কম, জনসংখ্যাও বেশি, কিন্তু তারা এই ভারী শিল্প স্থাপনের মাধ্যমে, হাইটেক শিল্প স্থাপনের মাধ্যমে তারা তাদের দেশের অর্থনীতিকে পাল্টে ফেলেছে। তো কৃষির উপর নির্ভরশীলতা আমাদের কমাতে হবে। বেকার সমস্যার সমাধান, শিল্প স্থাপিত হলে বেকার সমস্যা আস্তে আস্তে কমবে। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার হবে। পরিবহন যোগাযোগ ব্যবস্থার উন্নতি অটোমেটিক হবে, কারণ শিল্প কারখানা করতে গেলে এটা আমাদের উন্নয়ন করতেই হবে। যেহেতু কাঁচামাল আমদানির জন্য পরিবহন লাগবে, আবার রপ্তানি করার জন্য পরিবহন লাগবে। মাথাপিছু আয় বাড়বে, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হবে। তো এটা হচ্ছে মোটামুটি। আরেকটা হচ্ছে বাংলাদেশ ও ভারতের শিল্পের তুলনা। আসলে বাংলাদেশের সাথে ভারতের শিল্পের তুলনা কিভাবে হয় আমি বুঝি না, কারণ ভারত হচ্ছে 140 কোটি জনসংখ্যার দেশ এবং বাংলাদেশের চাইতে প্রায় 20 গুণ বড়। তো সুতরাং তো ভারতের সাথে বাংলাদেশের শিল্পের তুলনা আসলে হয় না। তারপরেও এখানে যেহেতু দিয়েছে, আমরা বলি যে লৌহ ইস্পাত শিল্পে ভারত প্রথম সারির একটি দেশ এবং তারা বিপুল পরিমাণ লৌহ ইস্পাতজাত পণ্য রপ্তানি করে থাকে। বাংলাদেশ প্রায় পুরোটাই আমদানি করে থাকে। বস্ত্র ও বয়ন শিল্প বাংলাদেশ আমদানি করে, ভারত রপ্তানি করে। কাগজ শিল্প ভারত রপ্তানি করে, বাংলাদেশ আমদানি করে। চিনি শিল্প ভারত রপ্তানি করে, বাংলাদেশ আমদানি করে। চা শিল্প বাংলাদেশের একসময় খুব রপ্তানি আয়ের বড় একটা উৎস ছিল, কিন্তু বর্তমানে অভ্যন্তরীণ বাজার চাহিদা অনেক বেড়েছে, যার ফলে চা এখনো বাংলাদেশ রপ্তানি করে। সামান্য কিছু চা আমদানিও করে, ভালো মানের চা আমদানি করে। তবে চায়ের রপ্তানির পরিমাণ আগের চাইতে এখন অনেক কমে গেছে। তবে আসার কথা হচ্ছে গত বছর বাংলাদেশ রেকর্ড পরিমাণ চা উৎপাদন করেছে, যা আগে কখনো হয়নি। অর্থাৎ বাংলাদেশের চায়ের উৎপাদন আগের চাইতে এখন বাড়ছে। তো এটা একটা ভালো দিক। পাট শিল্প বাংলাদেশে একসময় প্রধান শিল্প ছিল, তো এখন পাটের সেই সুদিন নেই বিভিন্ন কারণে। তবে এই খাতে যথাযথ গুরুত্ব দিলে হয়তোবা এই খাতে রপ্তানির পরিমাণ আরও অনেক বাড়ানোর সুযোগ রয়েছে, কারণ সারা বিশ্বেই বর্তমানে প্লাস্টিক, পলিথিন এসবের বিরুদ্ধে একটা বিরূপ মনোভাব মানুষের রয়েছে। তো পাট যেহেতু পরিবেশ বান্ধব একটা প্রোডাক্ট, সেহেতু আমরা যদি পাট শিল্পটাকে উন্নয়ন করতে পারি, তো ভালো পণ্য উৎপাদন করতে পারি, অবশ্যই বিশ্ববাজারে ভালো দাম পাওয়া যাবে। সার শিল্প, ভারতও পাট রপ্তানি করে থাকে, বাংলাদেশও পাট রপ্তানি করে থাকে। সার শিল্প ভারত সার রপ্তানি করে, বাংলাদেশ আমদানি করে। সিমেন্ট ভারত রপ্তানি করে, বাংলাদেশ আমদানি করে। ঔষধ বাংলাদেশও রপ্তানি করে, ভারতও রপ্তানি করে। মোটর গাড়ি নির্মাণ শিল্পে বাংলাদেশ এখনো প্রবেশ করতে পারেনি, ভারত মোটর গাড়ি রপ্তানি করে থাকে এবং বাংলাদেশের প্রায় পুরোটাই আমদানি করে থাকে। এই হলো ভারত ও বাংলাদেশের শিল্পের তুলনা। তো যাই হোক, আমরা বৈশ্বিক প্রেক্ষাপটে লৌহ ইস্পাত শিল্প, বস্ত্র বয়ন শিল্প সম্বন্ধে জানলাম এবং বাংলাদেশের শিল্প সম্বন্ধে একটা ধারণা পেলাম। তো এক্ষেত্রে প্রশ্নগুলো যেভাবে হতে পারে যে বিভিন্ন একটা উদ্দীপক হয়তো থাকবে, কোনো একটা শিল্পের ইঙ্গিত দেয়া থাকবে, তো সেই শিল্পের বাংলাদেশের সমস্যা, সম্ভাবনা, উৎপাদনের কি অবস্থা, এই জিনিসগুলো হয়তো পরীক্ষায় থাকবে। তো সেইভাবে যদি প্রস্তুতি নেওয়া যায় তাহলে এগুলো এখানে না বোঝার মতো আসলে জটিল খুব কিছু নাই। তো আশা করা যায় যে এটা বুঝতে খুব বেশি সমস্যা হবে না। তো যাই হোক, আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমরা কৃষি অধ্যায় শুরু করবো ইনশাআল্লাহ। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।